নোয়ান নাবিলা গাড়ি ড্রাইভ করছিল, তার পাশে বসেছিল সাগরিকা সেন। ইহুদি মেয়ে নোয়ান নাবিলা ও সাগরিকা সেন দুজন ঘনিষ্ঠ বান্ধবী। নোয়ান নাবিলারা আনাপোলিসের স্থায়ী বাসিন্দা। তাদের বাড়ি থেকে অল্প দূরে একেবারে সমুদ্র তীরে একটি টিলার উপর সাগরিকা সেনদের গ্রীষ্মাবাস। সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ নোয়ান নাবিলাই প্রথম দেখতে পেয়েছিল মাটিতে পড়ে থাকা লোকটিকে। সাগরিকা, দেখ, একজন লোক পড়ে আছে রাস্তার পাশে, বলে উঠল নোয়ান নাবিলা। তার বলা শেষ হতে না হতেই গাড়ি লোকটির সমান্তরালে চলে এলো। নোয়ান নাবিলার মতো সাগরিকা সেনও তাকিয়েছিল লোকটির দিকে। লোকটির কুকড়ানো দেহ পড়েছিল মাটির উপর, তার মুখ রাস্তার দিকে, রক্তাক্ত দেহের একটা অংশ। লোকটির মুখের উপর চোখ পড়তে ভীষণ চমকে উঠল সাগরিকা সেন। অন্তরে গভীর থেকে উচ্চারিত হলো, এ যে আহমাদ মুসা। অন্তরের গভীর থেকে এ কথা উচ্চারিত হবার সাথে সাথে সাগরিকা সেন বলে উঠল চিৎকার করে, গাড়ি দাঁড় করাও নাবিলা। গাড়ি ডেড স্টপ হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। লোকটিকে কি সাহায্য করবে? বেঁচে আছে কি লোকটি? জিজ্ঞাসা উচ্চারিত হলো নাবিলার কণ্ঠে। কোনো উত্তর না দিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে সাগরিকা সেন সে ছুটে গেল আহমাদ মুসার কাছে। প্রথমে তার একটা আঙ্গুল দিল আহমাদ মুসার নাকে। বেঁচে আছে, খুশি হলো সাগরিকা। এ সময় চোখ খুলল আহমাদ মুসা আচ্ছন্নের মতো। সাগরিকা সেন উঠে দাঁড়ালো, বলল নাবিলাকে লক্ষ্য করে, একে গাড়িতে নিতে হবে? তোমার পরিচিত নাকি? গাড়ি থেকে নামতে নামতে জিজ্ঞেস করল নাবিলা। হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর দিল সাগরিকা। তাহলে গাড়িতে নিয়ে কাজ কি? এ তো তোমাদের ফ্যাক্টরি। কাউকে ডাক দিয়ে বলো, তারা এসে সাহায্য করবে। তোমাকে কিছুই ভাবতে হবে না, বলল নাবিলা। না, এ শুধু পরিচিত নয়, আমার ঘনিষ্ঠ বন্ধু। একে আমি এদের হাতে দিতে পারি না, একে আমি গাড়িতে নেব। তথাস্তু মিস সেন, বলে নোয়ান নাবিলা সাগরিকা সেনের পাশে এসে দাঁড়ালো। তারপর দুজনে ধরাধরি করে আহমাদ মুসাকে গাড়ির পেছনে সিটে তুলল। গাড়িতে তুলে শুইয়ে দিতে দিতে নাবিলা বলল, আমি প্রথমে মনে করেছিলাম গাড়ির অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন দেখছি তা নয়। হয় গুলি, না হয় সাংঘাতিক ধরনের ছুরিকাঘাতের ঘটনা। ভীষণ ব্লিডিং হচ্ছে, প্রথমেই রক্ত বন্ধ হওয়া দরকার। ঠিক বলেছ নাবিলা, তুমি ড্রাইভিং সিটে যাও, গাড়ি স্টার্ট দাও, আর ফার্স্ট এইড বক্স থেকে তুলার বান্ডিল ও ব্যান্ডেজ টেপটা আমাকে দাও, বলল সাগরিকা সেন। তুমি পারবে কিছু করতে? তুলার বান্ডিল ও ব্যান্ডেজ টেপ নিয়ে গাড়ি থেকে নামতে নামতে বলল নোয়ান নাবিলা। অভ্যেস নেই, কিন্তু কমন সেন্স তো আছে। ড্রাইভিং সিটে গিয়ে বসল নোয়ান নাবিলা। কোথায় গাড়ি নেব সাগরিকা? কোন ক্লিনিকে? বলল নোয়ান নাবিলা। সোজা আনাপোলিস চলো, আনাপোলিসের কোনো ক্লিনিকে নেবে। আনাপোলিসের কোন ক্লিনিকে নেবে? পরে বলছি। আহমাদ মুসা চোখ খুলেছিল, কিছু বলতে যাচ্ছিল। সাগরিকা সেন ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে কথা বলতে নিষেধ করল এবং সাথে সাথে অন্যদিকে তাকালো। সাগরিকা একদলা তুলা নিয়ে মূল ক্ষতস্থানে রক্ত মুছে আবার সেখানে প্রকাণ্ড একদলা তুলা লাগিয়ে চেপে ধরল এবং চেপে ধরেই থাকল। এতটুকু অন্তত জানে সে, এভাবে কিছুক্ষণ ধরে রাখলে সারফেসের রক্ত জমাট বাঁধলে ভেতর থেকে রক্ত বেরিয়ে আসা বন্ধ হবে। তাই হয় কিনা সেটাই দেখতে চাই। আহমাদ মুসা চোখ বন্ধ করে শুয়েছিল। সাগরিকা সেন যেমন বিস্মিত হয়েছে আহমাদ মুসাকে দেখে, আহমাদ মুসাও তেমনই বিস্মিত হয়েছে সাগরিকা সেনকে দেখে। প্রথমে তার চিন্তা হয়েছিল যে সাগরিকা সেন তাকে নিয়ে কি করে ঠিক নেই। সে নিশ্চিত হলো যখন সে দেখল এখানকার লোকদের হাতে তাকে ছেড়ে দিল না এবং এখানকার কোনো ক্লিনিকেও তাকে নিল না। আহমাদ মুসা বুঝল তার বিপদ সাগরিকা সেন বুঝেছে। সম্ভবত সে তাকে বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করছে, অথচ তারই পিতার গোডাউনের অমানবিক পরিবেশবন্দী ছিল আহমাদ মুসা। বুকের উপরে কাঁধের একটু নিচের ছুরিকাঘাতটা খুবই মারাত্মক নিঃসন্দেহে, কিন্তু এ আঘাত তাকে এত কাবু করতে পারত না যদি পেটে খাবার থাকত। দু একদিন পরপর আহমাদ মুসাকে তারা যে খাবার দিয়েছে তা না দেবার মতোই। দেহটা তার দুর্বল হয়ে পড়েছে কারণেই। তারা আহমাদ মুসার সমস্ত শক্তি কেড়ে নিয়ে মুমূর্ষ অবস্থায় বাঁচিয়ে রাখতে চেয়েছিল, যাতে মুক্ত হবার শক্তি তার না থাকে। সাগরিকা সেনের সাথে মেয়েটির কথা মনে পড়ল আহমাদ মুসার। তার সামনের কথা বলতে নিষেধ করল কেন সাগরিকা সেন? অবাঞ্ছিত কোনো কথা বলে ফেলে কিনা এই জন্যে? আর সাগরিকা সেন মেয়েটিকে আহমাদ মুসার মিথ্যা পরিচয় দিয়েছে। আহমাদ মুসা তো সাগরিকা সেনের ঘনিষ্ঠ বন্ধু নয়,
সব মিলিয়ে আহমাদ মুসার পরিচয় সে গোপন করে গেছে। যখন আহমাদ মুসা এসব ভাবছিল, তখন সাগরিকাও আহমাদ মুসার শিওরে বসে চিন্তা করছিল, ভাবছিল আহমাদ মুসার কথাই। সেদিন আহমাদ মুসা তাদের দু ভাই বোনকে নিজের পরিচয় দেয়নি। পরের দিন তারা তাদের মায়ের কাছ থেকে আহমাদ মুসার পরিচয় জানতে পেরেছিল তাদের ভূগর্ভস্থ কক্ষে যিনি বন্দী ছিলেন তিনি বিশ্বখ্যাত বিপ্লবী আহমাদ মুসা। নাম শুনে শিহরিত হয়েছিল সাগরিকা সেন। পত্রপত্রিকা পড়ে তার ধারণা হয়েছিল আহমাদ মুসা হবে ভীম সদৃশ রুক্ষ চরিত্রের, যে হবে শুধু ভয়েরই পাত্র। কিন্তু তারা যাকে দেখল সে একেবারেই ভিন্ন। সরল সুদর্শন এক ভদ্রলোক সে, যে কয়েক মিনিটের দেখায় একেবারে কাছে এসে গিয়েছিল, সমর্থন সহানুভূতি আদায় করে নিয়েছিল। এমন লোককে শুধু বন্ধুই ভাবা যায়, শত্রু নয়। বিস্মিত হয়েছিল সাগরিকা সেন। এমন একজন লোক বিশ্ব বিপ্লবী হয়েছে কিসের জোরে? শক্তি ও সন্ত্রাসের জোরে অবশ্যই নয়। শক্তি ও সন্ত্রাস তার অবলম্বন হলে সেদিন দুজন প্রহরীকে সে হত্যা করত এবং তাদের উপরও নির্যাতন হতো, কিন্তু তা সে করেনি। তাদের দুই ভাই বোনকে আটকে রেখে গিয়েছিল তাদেরই ভালোর জন্যে, তা পরে প্রমাণিত হয়েছে। তারা মুক্ত থাকলে তাদেরকে অনেক রকম প্রশ্নের শিকার হতে হতো। তারা তাদের পিতার কাছ থেকেই শুনেছিল আহমাদ মুসা পালাতে পারেনি, ধরা পড়েছে। কিভাবে ধরা পড়েছে তাও তাদের বলেছে। ধরা পড়ার খবর শুনে মন খারাপ হয়ে গিয়েছিল সাগরিকা সেন, তার ভাই শশাঙ্ক সেন দুজনেরই। এ নিয়ে দু ভাই বোন অনেক আলোচনা করেছে, ভেবেছে তারা যদি আহমাদ মুসাকে মুক্ত করার জন্য কিছু করতে পারত। আজ সাগরিকা সেন যেন সেই সুযোগই পেয়েছে। সাগরিকা সেন মুখ ঘুরিয়ে তাকালো আহমাদ মুসার দিকে। চোখ বন্ধ করে আছে আহমাদ মুসা। নতুন করে আহমাদ মুসার দিকে তাকাতে গিয়ে শিউরে উঠল সে। কিন্তু এমন সাধারণ লোক এত বড় অসাধারণ হয় কেমন করে? যে মুখ সে দেখছে সে মুখে কোনো মলিনতা, কোনো আবিলতা, কোনো পাপের স্পর্শ নেই। শিশুর মতো নিষ্কলুষ এক মুখ। এ মুখ ও মুখের আড়ালে যে মন, এই তো সাধু, সত্য, শক্তি দুইয়েরই সম্মেলন ঘটেছে। এ কারণে কি সাধারণ হয়েও অসাধারণ? শ্রদ্ধায় যেন নুয়ে পড়তে চাইল সাগরিকা সেনের মন। আহমাদ মুসার মুখ দেখে বিস্মিত হল সাগরিকা সেন আরেকটা কারণেও। সেটা হলো আহমাদ মুসার দেহে যে বিপর্যয় ঘটে গেছে তার কোনো প্রকাশ তার মুখে নেই। নিশ্চয় আহমাদ মুসা এখন চেতন আছে, কিন্তু তার দেহ এখন যন্ত্রণায় যে জর্জরিত হচ্ছে তার কোনো প্রকাশ তার মুখে দেখা যাচ্ছে না। হয় তার নার্ভ পাথরের মতো শক্ত, নয়তো এই যন্ত্রণা হজম করার মতো মানসিক শক্তি তার আছে, অথবা সাধু সন্ত বিপ্লবী হিসেবে তার দুটিই আছে। সাগরিকা সেনের ভাবনার এই ভেলা আর কতদূর বয়ে চলত কে জানে। কিন্তু সামনের ড্রাইভিং সিট থেকে নোয়ান নাবিলা কথা বলে উঠল, আনাপোলিস তো এসে গেলাম, বলো কোথায় যাব, কোন হাসপাতালে, কোন ক্লিনিকে? না, কোথাও না। তাহলে কোথায়? তোমার বাড়িতে? না। তাহলে? নাবিলা, তুমি তো আনাপোলিসের মেয়ে, তোমার কি এমন কোনো ডাক্তারের কথা জানা আছে যিনি বাড়িতে চিকিৎসা করেন? বাড়িতে তার চিকিৎসার ফ্যাসিলিটি আছে যেখানে একে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারি? কিন্তু হাসপাতালে ক্লিনিকে অসুবিধা কি? সেখানে আরও বেটার হবে। এর শত্রু আছে, খুব শক্তিশালী শত্রু। তারা হাসপাতালে ক্লিনিকে নিশ্চয়ই খুঁজবে। সেরকম ভয় থাকলে পুলিশের সাহায্য নাও না। নিরাপদ নয়। বড় বড় পুলিশ অফিসার শত্রুর পক্ষে কাজ করতে অনেক সময় বাধ্য হয়। তোমার বন্ধু কি এত বড় কেউ? তার শত্রু বড় বলে সাগরিকা সেন তার আগের প্রশ্নে ফিরে গেল। বলল, যা বললাম, তোমার পরিচিত তেমন কোনো ডাক্তার আছে? আছেন, একজন রাব্বি ডাক্তার। তিনি ভালো ডাক্তার, ভালো সার্জন, বাড়িতে চিকিৎসা করেন। জরুরি রোগী তার বাড়িতে রাখার ব্যবস্থাও আছে, তবে নার্স ভাড়া করতে হয়, আর ডাক্তারের ফিটা একটু বেশি। তা হোক, যত টাকা চান দেব, নার্স ভাড়া করব, ক্ষতি নেই। ধন্যবাদ তোমাকে নাবিলা, এখন তাহলে সেই ডাক্তারের ওখানেই চলো। অল রাইট বলে গাড়ির গতি বাড়িয়ে দিতে দিতে বলল, শশাঙ্ক আজ কখন আসছেন সাগরিকা? নাবিলা ও শশাঙ্ক দুজনে বন্ধু, শুধু বন্ধুই নয়, দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসে। শশাঙ্কের মাধ্যমে এক পার্টিতে নোয়ান নাবিলার সাথে সাগরিকা সেনের পরিচয়। হয়তো এতক্ষণে এসেই গেছে, ভেবো না নাবিলা। দেখি তাকে টেলিফোন করছি। এর কথা যদি ওকে বলি, দেখবে আমরা ডাক্তারের কাছে পৌঁছার আগেই সে এসে পৌঁছবে। এত ভালোবাসে? ভালোবাসে মানে
একেবারে ভক্ত, কিন্তু এনে দেখছি এশিয়ান, আর তোমরা আমেরিকান। বন্ধুত্বটা কিভাবে? এটা আবার কোনো বাধা হলো নাকি? এক দেখাতে অনেক সময় শতবার দেখার কাজ হয়ে যায়। সেরকম কাজ তোমার হয়েছে নাকি? বলতে পারো। আরও কিছু বলতে পারি না? নোয়ার নাবিলার চোখে দুষ্টুমির হাসি। দেখো, ভিন্ন অর্থ খোঁজার কোনো অবকাশ নেই, আর তার সময় এটা নয়। কৃত্রিম গম্ভীর হবার চেষ্টা করে সাগরিকা সেন। ঠিক আছে, সময়েই বলবো বলে স্লো হয়ে পড়া গাড়ির গতি আবার বাড়িয়ে দিল। ছুটে চলল গাড়ি আনাপোলিসের দিকে। সাগরিকা মামনি, কেবিনে যাচ্ছ? বলল ডাক্তার বেগিন বারাক। ডাক্তার বেগিন বারাকের কাছে আহমাদ মুসার চিকিৎসা হচ্ছে। ডাক্তার বেগিন বারাকের বাড়ির বিরাট একটা অংশ নিয়ে সে তার মিনি ক্লিনিক সাজিয়েছে। সামনের বড় ঘরে তার ডাক্তারখানা। সেই ডাক্তারখানার পেছনে বিভিন্ন আকারের 5টি কেবিন আছে। অর্থাৎ আউটডোর চিকিৎসার বাইরে মাত্র 5 জন রোগী একসঙ্গে তার মিনি ক্লিনিকে ভর্তি হতে পারে। এই কেবিনগুলোতে চিকিৎসা সেবা ছাড়া ডাক্তারের পক্ষ থেকে শুশ্রূষা ও খাবারের সুযোগের ব্যবস্থা নেই। শুশ্রূষার জন্য নার্স ভাড়া করা ও খাবার সরবরাহের ব্যবস্থা রোগীদের পক্ষ থেকে করতে হয়। যাদের সামর্থ্য নেই তাদের খাবার ব্যবস্থা পাশের চ্যারিটেবল অরফানেজ থেকে করা হয়, আর শুশ্রূষার ব্যবস্থা ডাক্তার নিজের তহবিল থেকে করে থাকেন। ডাক্তার বেগিন বারাকের চিকিৎসা কাজ তার ধর্মজীবনের অংশ। ডাক্তার বারাক ইহুদি রাব্বি পরিবারের সন্তান এবং নিজেও একজন রাব্বি বা ধর্মগুরু। তার এবং তার স্ত্রীর গোটা জীবনটাই ধর্মের কাজে উৎসর্গিত। একজন নিষ্ঠাবান ইহুদি এবং বহুদর্শী ধর্মগুরু হিসাবে চারদিকে তার সুনাম আছে। ডাক্তার বেগিন বারাকের ডাক্তারখানার সামনে দিয়ে কেবিনগুলোতে যাবার করিডোর। কেউ কেবিনে যেতে চাইলে ডাক্তারখানার দরজা অতিক্রম করে যেতে হয়, আর ডাক্তার বারাক তার ডাক্তারি চেয়ারে বসে বাইরের দরজা দিয়ে মুখ করে। সুতরাং কেবিনের দিকে যেই যাক তার নজর এড়ায় না। ডাক্তার বেগিন বারাকের প্রশ্ন শুনে সাগরিকা সেন দাঁড়িয়ে গেল। ডাক্তার বারাকের দিকে ফিরে বলল, গুড ইভিনিং ডক্টর আঙ্কেল, আমি কেবিনে একটু সুধাংশুর কাছে যাচ্ছি। আহমাদ মুসাকে সাগরিকা সেন সুধাংশু সেন নামে ভর্তি করেছে ডাক্তারের ক্লিনিকে। যাবে? এদিকে একটু এসো, বলল ডাক্তার বেগিন বারাক। সাগরিকা সেন ডাক্তারখানায় প্রবেশ করল। ডাক্তার গিয়ে ডাক্তার বারাকের টেবিলের সামনে দাঁড়ালো গিয়ে ডাক্তার বারাকের টেবিলের সামনে। বসো মামনি, একটু গল্প করি। রোগীপত্র এখন নেই। সাগরিকা সেন একটা চেয়ার টেনে বসল। তোমার আব্বাকে গতকাল টেলিভিশনে একটা ব্যবসা সম্মেলনে দেখলাম। উনি কোথায়? বলল ডাক্তার বেগিন বারাক। ওয়াশিংটনে। আচ্ছা, তোমার এই বন্ধুটিকে তুমি কতদিন থেকে চেনো? হঠাৎ এমন প্রশ্নে সাগরিকা সেন বিব্রত হয়ে পড়ল, কিন্তু তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দিল, খুব বেশি দিন নয়। কিভাবে পরিচয় হয়? আরও বিপদে পড়ল সাগরিকা সেন। এখন তো মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা কথাটা কি হবে তা গুছিয়ে নিয়ে বলল, হোটেলে এক নাচের পার্টিতে। জবাবটা দিয়েই প্রসঙ্গান্তরে যাবার জন্য সাগরিকা সেন প্রশ্ন করল, তাকে কেমন দেখছেন আঙ্কেল? কতদিনে সেরে উঠতে পারে? আমার চিকিৎসা জীবনে এমন রোগী পায়নি। অন্য রোগী হলে কমপক্ষে 30 দিন তাকে শুয়ে কাটাতে হতো, কিন্তু সে তো 3 দিনে উঠে দাঁড়িয়েছে। একটা মিরাকল বলতে পারো। কারণ কি আঙ্কেল? কারণ যেটুকু বুঝেছি সেটা হলো তার মানসিক শক্তি প্রচণ্ড। চিকিৎসা বিজ্ঞান বলে এই মানসিক শক্তি অবার্থ মেডিসিনের কাজ করে। এরকম প্রচণ্ড মানসিক শক্তি সম্পন্ন মানুষ পৃথিবীতে বিরল। কথা শেষ করে ডাক্তার বেগিন বারাক তার প্রসঙ্গে ফিরে এলো এবং বলল, তোমার বন্ধু তোমাদের বাড়িতে গেছে? জি না আঙ্কেল। তোমার আব্বা কখনো তাকে দেখেছে? না আঙ্কেল। বলছো এ তোমার ঘনিষ্ঠ বন্ধু, তাহলে তো এর সম্পর্কে তোমার অনেক কিছু জানার কথা, তাই না? প্রমাদ গুনল সাগরিকা সেন। তার সম্পর্কে যা জানে তা বলা যাবে না। এখন কিছু জানি না বললেও বিশ্বাস করবে না। অবশেষে বলল, নামধাম ছাড়া তেমন কিছুই জানি না আঙ্কেল। নাম জানো কিন্তু ধাম জানো না? কেমন বলে বলছেন? সত্য বলো কি না? সাগরিকা সেন জবাব দিল না। প্রথমবারের মতো নিরুত্তর হলো সে। হাসল ডাক্তার বেগিন বারাক। বলল, মামনি, আমার কাছে যেটা লুকাচ্ছ আমি সেটা জানি। আতঙ্কিত হয়ে উঠল সাগরিকা সেন। সেটা তার চোখে মুখে ভাবেও প্রকাশ পেল। ধীরে ধীরে দ্বিধা জড়িত কণ্ঠে বলল, আপনিও কি জানতে পেরেছেন আঙ্কেল? আমি জানি যে সে সুধাংশু সেন নয়, সে আহমাদ মুসা।
নামটি ডক্টর বেগিন বারাকের কণ্ঠে উচ্চারিত হওয়ার সাথে সাথে সাগরিকা সেনের চেহারা পাল্টে গেল। বাঘের সামনে পড়া হরিণীর মতো হয়ে গেল তার চেহারা। কোনো কথা বলতে পারল না সে। হাসল ডাক্তার বেগিন বারাক, বলল, ভয় নেই, আমি তাকে ধরিয়ে দেব না। আমি ডাক্তার, তার উপরে জেনারেল শ্যারন ও ডেভিড উইলিয়াম জোন্সরা যা করে আসছেন তার আমি ঘোর বিরোধী। কেমন? সাগরিকা সেনের চোখে যেন আসার একটা তরঙ্গ এসে হুমড়ি খেয়ে পড়ল। জেনারেল শ্যারন ও মিস্টার জোন্সরা ইহুদি জাতিকে নিছক একটা পলিটিক্যাল ইউনিট হিসাবে ধরে নিয়ে বিশ্বব্যাপী যে রাজনৈতিক ও গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে তার সাথে আমি শুরু থেকে একমত নই। আমি ইহুদি জাতিকে সম্পূর্ণভাবে ধর্মীয় ইউনিট মনে করি। অন্যের মাথায় বাড়ি দেবার মতো রাজনীতি করা ইহুদিদের কোনো অবকাশ নেই। ফিলিস্তিনিদের উপর জুলুম অত্যাচার করে শুধু ফিলিস্তিনিদের ক্ষতি নয়, ইহুদি ধর্মের মাথায়ও বাড়ি দেওয়া হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলিদের পিতৃভূমি তত্ত্বের সাথেও আমি একমত নই। ইহুদিরা যে দেশের নাগরিক সেটাই তাদের পিতৃভূমি। জাতীয় কোনো পিতৃভূমি থাকা অবান্তর। যেমন মুসলমানরা যে দেশে থাকে সেটাই তাদের পিতৃভূমি, মাতৃভূমি। মক্কা বা আরব তাদের পিতৃভূমি বা মাতৃভূমি নয়, তীর্থকেন্দ্র মাত্র। এ নীতিগত বিরোধ তাদের সাথে থাকা ছাড়াও সম্প্রতি লস আলামসের গোয়েন্দা সুড়ঙ্গকে কেন্দ্র করে আহমদ মুসা ইহুদিবাদীদের মুখোশ যে উন্মোচন করেছেন তাতে আমি তার প্রশংসা করি। এতে আমেরিকায় প্রকৃত ইহুদিদের পরিণামের উপকার হবে। ধন্যবাদ ডাক্তার আঙ্কেল, আমাকে বাঁচালেন। আমি মরেই যাচ্ছিলাম ভয়ে। আমি ভাবছিলাম আপনি যখন চিনতে পেরেছেন তখন নিশ্চয় জেনারেল শ্যারনদের কিংবা আব্বাদের কাছে তার কথা জানিয়ে দিয়েছেন। প্রথম দিন দেখে আমি তাকে চিনতে পেরেছি। কিভাবে? আহমদ মুসার ফটো আমি কয়েকবার দেখেছি। সব শেষ দিন কয়েক আগে সিনাগগে গিয়ে আহমদ মুসার ফটো নোটিশ বোর্ডে টানানো দেখে এসেছি। জেনারেল শ্যারনদের ইহুদিবাদ সম্পর্কে আপনার মনোভাবের কথা কি সবাই জানে? সবাই জানে, জেনারেল শ্যারনরাও জানে। তাহলে আপনিও তো তাদের শত্রু হয়ে পড়ার কথা। এ মনোভাব তো আমার একার নয়। ধর্মপ্রাণ ইহুদিরা সবাই আমার মতো একই মনোভাব পোষণ করে, কিন্তু এরা ভোকাল নয় এবং তাদের কোনো প্ল্যাটফর্ম নেই বলে তাদের কথা মানুষ জানতে পারে না। ধর্মপ্রাণ ইহুদিরা যদি শ্যারন ও জোন্সদের পেছনে না থেকে থাকে তাহলে ওরা শক্তি ও অর্থবিত্তে এমন সমৃদ্ধ হয়ে উঠল কি করে? সকলকে তারা ব্যবহার করে, ভয়ে কেউ কিছু বলে না। তারা পাইকারিভাবে বড় বড় অঙ্কের চাঁদা তুলে সবাই মুখ বুজে চাঁদা দেয়। সন্ত্রাসী শক্তির সাথে শান্তিপ্রিয় জনগণ পারবে কেমন করে? বলল ডাক্তার বেগিন বারাক। কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, শ্যারন ও জোন্সরা আমাদের ভারতীয় আমেরিকানদের কাছে টানলো কেমন করে? বলল সাগরিকা সেন। আমাদের একেশ্বরবাদী ইহুদিদের ও পৌত্তলিক হিন্দুদের বিশ্বাসে বিপরীতমুখী হলেও রাজনৈতিক সখ্যতা খুব পুরানো। ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ভারত রাষ্ট্র ইসরায়েলের সহযোগী হয়ে যায়। মুসলমানরা উভয়ের কমন শত্রু হয়ে দাঁড়ায়। তখন থেকে দুই রাষ্ট্র তথা দুই জাতির মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এ বিষয়টা বিশ্বের সব ইহুদি ও ভারতের হিন্দু জনগণ জানে। ফলে পরবর্তীকালে হিন্দু যারা আমেরিকায় এলো তারা এখানকার ইহুদিদেরকে বন্ধু হিসেবেই পেল। এ বন্ধুত্ব এখন কৌশলগত মৈত্রীতে পরিণত হয়েছে। আমেরিকায় যেমন ক্ষুদ্র একটা কমিউনিটি হয়েও ইহুদিরা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমেরিকাকে ডমিনেট করছে, তেমনি আমেরিকায় হিন্দুরা তার চেয়ে ছোট্ট কমিউনিটি হয়েও অর্থনৈতিকভাবে আমেরিকানদের মাথার উপর আসীন হয়েছে। উভয় কমিউনিটি আমেরিকায় তাদের স্ব আসন ঠিক রাখার জন্যে আজ সহযোগী হয়ে দাঁড়িয়েছে। তাই ইহুদিদের বিপদ মুহূর্তে ভারতীয় আমেরিকানরা তাদের রক্ষার জন্য এগিয়ে এসেছে। ডক্টর আঙ্কেল, এই যে বললেন হিন্দুরা মানে ভারতীয় হিন্দুরা আমেরিকায় ছোট্ট একটি কমিউনিটি হয়েও অর্থনৈতিকভাবে আমেরিকানদের মাথার উপর বসেছে, এটা এক সৈন্যের শত্রুর রাজনৈতিক প্রোপাগান্ডা নয় কি? আমি তাই মনে করি, বলল সাগরিকা সেন। ফ্যাক্টকে তো স্বীকার না করে পারবো না মামনি। গত আদমশুমারিতে এ তথ্য ধরা পড়েছে যে শ্বেতাঙ্গ আমেরিকানদের গড় গৃহস্থালী আয়ের চেয়ে ভারতীয় আমেরিকানদের গড় গৃহস্থালী আয় বেশি। গত আদমশুমারিকালে ভারতীয় আমেরিকানদের গড় আয় দাঁড়িয়েছে ৬১,০০০ মার্কিন ডলার। ভারতীয় আমেরিকানরা বছরে যে সম্পদ উপার্জন করে তার পরিমাণ ২৫০ বিলিয়ন আমেরিকান ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ও ইউএস এয়ারওয়েজ প্রায়
500টি প্রথম শ্রেণীর কোম্পানি ভারতীয় আমেরিকানরা পরিচালনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যত ইমিগ্র্যান্ট কমিউনিটি রয়েছে তাদের মধ্যে ভারতীয় আমেরিকানরা সবচেয়ে সচ্ছল। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 6% ভারতীয় আমেরিকানরা দরিদ্র সীমার নিচে বাস করছে, অথচ ব্রিটেনের মতো দেশ থেকে আসা ইমিগ্র্যান্টদের ক্ষেত্রে 8%। আমার কথা বাদ দাও, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোমাদেরই একজন জগদীশ ভগবতী কি লিখেছেন জানো? লিখেছেন, ভারতীয় কমিউনিটি বলা যায় আমেরিকার পরবর্তী ইহুদি, নেক্সট জিউজ হতে যাচ্ছে। তাছাড়া সাগরিকা সেন ডক্টর বেগিন বারাককে বাধা দিয়ে বলল, থাক ডক্টর আঙ্কেল, আর নয়। আপনি বলতে চাচ্ছেন ইহুদি ও ভারতীয় আমেরিকানদের মধ্যে স্বার্থের ঐক্য হয়েছে। বলতে পারো। সাগরিকা সেন সঙ্গে সঙ্গে কথা বলল না, একটু ভাবল, তারপর বলল, আমারও তাই মনে হয় আঙ্কেল। তা না হলে আমার আব্বার মতো লোক জেনারেল শ্যারনদের বন্দীদের এভাবে আশ্রয় দেবেন কেন? তোমার আব্বা খুব বাস্তববাদী ও বুদ্ধিমান মানুষ। জেনারেল শ্যারনদের সাথে তার সায় দেয়াটা সত্যি বিস্ময়কর, বলল ডাক্তার বেগিন বারাক। আমার ভয় হচ্ছে আপনাদের কমিউনিটি যে বিপর্যয়ের মুখে পড়েছে সে ধরনের বিপর্যয়কে আমরাও যেন স্বাগত জানাচ্ছি। সাগরিকা সেন বলল, ঠিকই বলেছ, ব্যাপারটা খাল কেটে কুমির আনার মতো। তোমার এই কথাটাও ঠিক যে তোমাদের কমিউনিটি বিপর্যয়ের মুখে পড়েছে। তবে জেনে রাখো, জেনারেল শ্যারনও মিস্টার জোন্সদের অপরাধের দায় আমাদের কমিউনিটি নিচ্ছে না। আমি যে মত পোষণ করি সে মতের লোকদের সংখ্যায় আমাদের কমিউনিটিতে বেশি, কিন্তু তারা অসংগঠিত। তারা সংগঠিত হচ্ছে। শীঘ্রই তারা জেনারেল শ্যারনদের মুখোশ উন্মোচন করে নিজেদের অবস্থান পরিষ্কার করবে। তারা পরিষ্কার করে বলে দিতে যাচ্ছে, ধর্মে আমরা ইহুদি, কিন্তু জাতিতে আমরা আমেরিকান। আমেরিকা আমাদের মাতৃভূমি, পিতৃভূমি, সব, কোনো প্রমিসড ল্যান্ড নয়। ডক্টর বেগিন বারাক বলল, ধন্যবাদ ডক্টর আঙ্কেল, আপনার সাথে আলোচনা করে খুশি হলাম। যে কথা কোথাও বলতে পারি না তা বলতে পারলাম। আপনার শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এভাবে আমাদেরও চিন্তা করা দরকার। সাগরিকা সেন বলল, ধন্যবাদ মামনি, তোমাকে দেরি করিয়ে দিলাম। আহমদ মুসার জন্য তুমি যা করছো তার জন্য ঈশ্বর তোমার প্রতি খুশি হবেন। আহমদ মুসার পরিচয় যাই হোক, অন্যায়ের বিরুদ্ধে বিধাতার একটি অস্ত্র। সে তার জাতির জন্য কাজ করছে বটে, কিন্তু সব জাতির জন্যে সে ন্যায় পরায়ণতার একজন শিক্ষক। আমি আনন্দিত যে তার সেবা করার একটা সুযোগ আমি পেয়েছি। সত্যি ডাক্তার আঙ্কেল, যতই তাকে দেখছি ততই অভিভূত হয়ে পড়ছি। এত গুণের সমাহার একজন মানুষের মধ্যে হয় কি করে? আমি সেদিন আমার আব্বার উইজডম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলাম। সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিবাদ করলেন। পিতা সম্পর্কে এ ধরনের মন্তব্য ঠিক নয়। আমার পিতা যা করেছেন জাতীয় স্বার্থের সামনে রেখেই করেছেন। জাতির বন্ধু জাতিকে সাহায্য করাকে তিনি প্রয়োজন হিসেবে দেখেছেন। প্রয়োজন অনেক সময় নীতিবোধের উপরে উঠতে পারে, তাই বাধ্যবাধকতার প্রতি সন্তান হিসেবে আপনি সমর্থন না দিলেও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। সাগরিকা সেন বলল, বলতে বলতে তার কথা আবেগপূর্ণ হয়ে উঠেছিল। এজন্যই বলেছিলাম আহমদ মুসা তার জাতির জন্য কাজ করলেও সব মানুষের শিক্ষক হতে পারেন। ধন্যবাদ ডাক্তার আঙ্কেল, আমি উঠি। ধন্যবাদ, এসো। সাগরিকা সেন বেরিয়ে এলো, চলল আহমদ মুসার কেবিনের দিকে। ঘরে ঢুকতে গিয়ে দেখলো আহমদ মুসা নামাজ পড়ছে। কেবিনের দরজা পূর্ব দিকে, আহমদ মুসা নামাজে দাঁড়িয়েছে পূর্বমুখী হয়ে। দরজা থেকে আহমদ মুসার গোটা সম্মুখ দিকটা ভালোভাবে দেখা যাচ্ছে। সাগরিকা সেন আহমদ মুসার দিকে একবার তাকিয়ে বুঝল গভীর তন্ময়তায় ডুবে আছে আহমদ মুসা। এই তন্ময়তা ভাঙতে চাইল না সাগরিকা সেন। মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ হলে সাগরিকা সেন ঘরে ঢুকল। নামাজ শেষে উঠে দাঁড়িয়েছিল আহমদ মুসা। সাগরিকা সেনকে ঘরে ঢুকতে দেখে বলল, আসুন মিস সেন। বেডের সামনে কোনাকুনি করে বসানো দুটি সোফা এবং সামনে একটা টিপয়। সাগরিকা সেন গিয়ে একটি সোফায় বসল, অন্য সোফাটিতে বসল আহমদ মুসা। প্রথম কথা বলল সাগরিকা সেন। বলল, প্রার্থনায় স্রষ্টার কাছে কি চাইলেন? মুখে হাসি সাগরিকা সেনের। যা প্রয়োজন সব চেয়েছি, বলল আহমদ মুসা। তার ঠোঁটে হাসি, কিন্তু মুখ নিচু। আপনার আবার কোনো প্রয়োজন আছে নাকি? শুধু নিজের জন্য নয়, অন্যের প্রয়োজনও আমার প্রয়োজন। এই অন্য কে বা কারা?
যিনি মুমূর্ষু একজনকে পথ থেকে তুলে এনে এ সুন্দর চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন, তিনিও একজন। হাসল সাগরিকা সেন, লজ্জা মিশ্রিত হাসি। বলল, তার জন্য কি প্রার্থনা করেছেন? বলেছি তাকে মুক্তি ও চিরমঙ্গলের পথে পরিচালনা করুন। সাগরিকা সেনের মুখ থেকে হাসি উবে গিয়ে সেখানে আবেগ জড়িত এক গাম্ভীর্য নেমে এলো। বলল, মুক্তি কি থেকে, আর চিরমঙ্গলের পথটা কি? মানুষ যদি এই পৃথিবীতে ভালো করে, এজন্য স্রষ্টার কাছে তার পুরস্কার আছে। আর যদি অবাঞ্ছিত অনুচিত খারাপ কাজ করে, তাহলে স্রষ্টার কাছে জবাবদিহি করতে হবে এবং অপরাধী হলে শাস্তি পেতে হবে। এ থেকে আমি মুক্তি চেয়েছি। আর চিরমঙ্গলের পথ হলো যে পথে চললে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনে অনন্ত পুরস্কার লাভ হবে, বলল আহমদ মুসা। তাহলে মুক্তি পাওয়া এবং অনন্ত জীবনে অনন্ত পুরস্কার লাভ করা তো একই বিষয় হলো। হ্যাঁ, তাই। যে পথে চললে অনন্ত জীবনে অনন্ত পুরস্কার লাভ করা যাবে, সে পথ কোনটি? স্রষ্টার প্রতিনিধি নবী রাসূলরা যে পথ মানুষকে দেখিয়ে গেছেন। হাসল সাগরিকা সেন, বলল, নাম বলুন। যেমন স্রষ্টার সর্বশেষ রসুলের আনা পথ ইসলাম। তার মানে আপনি আমাকে আপনার ধর্মের পথে চলার জন্য প্রার্থনা করছেন? ঠিক তাই, কারণ নিজের জন্য যা পছন্দ করি, অন্যের জন্যেও তা পছন্দ করতে হয়। হাসল সাগরিকা সেন, বলল, আমিও যদি এ কথাই বলি, আমার যে পথ পছন্দ সে পথ আপনারও হোক, কিন্তু আপনি সে প্রার্থনা করেননি। সাগরিকা সেন তৎক্ষণাৎ জবাব দিল না, একটু ভাবল, তারপর বলল, আপনি ঠিকই বলেছেন। আমি নিজে মন্দিরে যাই না, সেখানে আপনাকে ডাকবো কি করে? বলে একটু থামল, ভাবল, তারপর আবার বলল, আচ্ছা বলুন তো, কোনো ধর্মের অনুসরণ কি মানুষের অপরিহার্য? যে কোনো ধর্মের নয়, সত্য ধর্মের অনুসরণ মানুষের জন্য অপরিহার্য। কেন? দুনিয়ার জীবন পরিচালনায় পক্ষপাতহীন ও আখিরাতমুখী ব্যবস্থা লাভের জন্যে। কোনো মানুষ তার জীবন পরিচালনায় নিরপেক্ষ ব্যবস্থা নিজে তৈরি করতে পারে না। মানুষ সাধারণভাবে আত্মকেন্দ্রিক, তার উপর মানুষের নিজের সম্পর্কে, জগৎ জীবন সম্পর্কে জ্ঞান খুবই সীমাবদ্ধ। সবচেয়ে বড় কথা, আখিরাত বা মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে মানুষ কিছুই জানে না। আহমদ মুসা বলল, পৃথিবীর জীবন পরিচালনায় মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে জানা প্রয়োজন কেন? বলল সাগরিকা সেন, দুনিয়ার জীবনটা কাজ করার, আর আখিরাতের নিরন্তন জীবন সে কাজের ফল ভোগ করার। দুনিয়ার সসীম জীবনে মানুষ যে কাজ করবে, আখিরাতের অসীম জীবন ধরে তারই ফল ভোগ করবে। সুতরাং দুনিয়ায় মানুষের সীমিত জীবনটা খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার জীবনটা আসলে আখিরাতের অনন্ত জীবনের সূচনাকাল। আখিরাতের কি সাফল্যের জন্যে কি ধরনের জীবন চাই তা না জানলে এ পৃথিবীতে সফল জীবন পরিচালনা করা যাবে না। সুতরাং আখিরাতের জ্ঞান দরকার। সে জ্ঞানের ভিত্তিতেই দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে। আখিরাতের ব্যাপারটা তো আপনাদের ধর্মের কথা, আমার ধর্মের কথা নয়, সত্য ধর্মের কথা। আপনার ধর্মই একমাত্র ধর্ম, এ কথা আমি মানব কেন? মানবেন কারণ আমার ধর্মই সর্বশেষ ধর্ম এবং আমার ধর্মের রসুলই সর্বশেষ রসুল। সর্বশেষ হওয়া কি সত্য হওয়ার শর্ত? একটা শর্ত। অন্যান্য শর্তের কি হবে? অন্যান্য শর্তও পূরণ হয়েছে। একমাত্র ইসলামের ধর্মগ্রন্থ ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ অবিকৃত নেই। যেহেতু ধর্মগ্রন্থই অবিকৃত নেই, তাই অন্য কোনো ধর্মই আর সত্য নয়। সুতরাং অবিকৃত ধর্মগ্রন্থ ও অবিকৃত ইতিহাস ঐতিহ্য নিয়ে ইসলামই এখন একমাত্র সত্য ধর্ম। হাসল সাগরিকা সেন, বলল, ধন্যবাদ সুন্দর যুক্তির জন্যে। তবে আমার হজম শক্তি দুর্বল, শক্ত জিনিস হজম করতে আমার সময় লাগবে। সময় লাগুক, হজমের সম্ভাবনা আছে কি না? আবার হাসল সাগরিকা সেন, বলল, বলবো না, ওটা একান্ত আমার ব্যাপার। বলে একটু থেমে বলল, তবে একটা মজার খবর শোনাতে পারি আপনাকে। কি সেটা? ডাক্তার আঙ্কেল শুরু থেকে আপনাকে চিনতে পেরেছেন। ডাক্তার বেগিন বারাক আমাকে শুরুতেই চিনেছেন? বিস্ময় ফুটে উঠল আহমদ মুসার কণ্ঠে। তার বিস্মিত দৃষ্টি সাগরিকা সেনের মুখের উপর নিবদ্ধ। মুখে হাসি সাগরিকা সেনের, বলল, নিশ্চয়। উনি ধরিয়ে দেননি কেন আমাকে এখনো? আসলো সাগরিকা সেন, বলল, উনি আপনাকে ভালোবেসে ফেলেছেন। আহমদ মুসার মুখের গাম্ভীর্য তখনও কাটেনি। বলল,
বলুন তো ঘটনাটা কি? আমার কথা বিশ্বাস হচ্ছে না? আসলে আহমাদ মুসা প্রশ্ন এড়িয়ে বলল, আসল কথাটা বলুন। কিন্তু সত্যিই তিনি আপনাকে ভালোবাসেন? কারণ কি? কারণ ছাড়া কেউ ভালোবাসতে পারে না? ডক্টর বেগিন বারাক নিশ্চয় সে লোক নন। তিনি ইহুদি বলেই কি কথা বলছেন? কতকটা তাই। ইহুদিরা সব এক ধরনের নয় ও এক মতেরও নয়। ডক্টর আঙ্কেল জেনারেল সারন্দের ঘোর বিরোধী। আমি এরকম একটা কিছু ধারণা করেছিলাম। ডক্টর বারাক কি মত পোষণ করেন বলুন তো? সাগরিক হোসেন কিছুক্ষণ আগে তার সাথে ডক্টর বেগিন বারাকের যে আলোচনা হলো তা বিস্তারিত আহমাদ মুসাকে জানালো। সবশেষে বলল, সত্যি ডক্টর আঙ্কেলের নীতি নিষ্ঠতা ও মহানুভবতার কোনো তুলনা নেই। সত্য ডক্টর বেগিন বারাক একজন আদর্শ মানুষ, অনুকরণীয় ও বরণীয় একজন ব্যক্তিত্ব। কিন্তু মিস সেন, আপনার শেষ কথাটার ব্যাপারে আমার আপত্তি আছে। তুলনার যদি কেউ না থাকে, তাহলে যিনি আমাকে তার গোটা কমিউনিটির স্বার্থের বিরুদ্ধে শুধু নয়, পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে আমাকে মুমূর্ষু অবস্থায় তুলে এনে চিকিৎসার এমন দুর্লভ ব্যবস্থা করেছেন, তাকে কোথায় রাখব? সাগরিকা সেন গম্ভীর হয়ে উঠেছে। আরক্ত হয়ে উঠেছে তার দুই গণ্ড। লজ্জা জড়িত তার দুই চোখ নিচু হয়েছে। বলল, ধন্যবাদ, ডক্টর আঙ্কেলের প্রতিযোগী আমি হতে চাচ্ছি না। সুতরাং স্থান সন্ধানের প্রয়োজন আছে কি? সরি মিস সেন, আমি এই অর্থে কথাটা বলিনি। আমি ঘটনাটা স্মরণ করাতে চেয়েছি মাত্র। আমি কথা থেমে গেল আহমাদ মুসার। খোলা দরজায় এসে দাঁড়িয়েছে ডাক্তার বেগিন বারাক। একটা কথা মিস সেনের উপস্থিতিতে আপনাকে বলা দরকার, তাই এলাম। কিন্তু দরজা খোলা কেন? ডক্টর বেগিন বারাক বলল, ডক্টর আঙ্কেল, এটা মিস্টার আহমাদ মুসাদের সংস্কৃতি। পারিবারিকভাবে সম্পর্ক তো নয়, এবং একজন নারী ও একজন পুরুষ যখন কোনো ঘরে একত্রিত হন তখন দরজা খোলা রাখেন। সাগরিকা সেন বলল, আসলো ডক্টর বেগিন বারাক। তারপর হঠাৎ গম্ভীর হয়ে উঠল, বলল, এজন্য ইসলাম মানুষের স্বাভাবিক ধর্ম। ঠিকই নির্জন একটি ঘরে একজন নারী একজন পুরুষের একত্রিত হওয়া স্বভাব পরিপন্থী এবং অস্বাভাবিকতার জন্ম দিতে পারে। ইসলাম তার প্রতিবিধান করতে চেয়েছে। আহমাদ মুসাকে টেনে এনে সোফায় বসিয়ে নিজে আহমাদ মুসার বেডে বসতে বসতে বলল। ডক্টর বেগিন বারাককে স্থান করে দেবার জন্য আহমাদ মুসা সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের বেডের দিকে যাচ্ছিল। সাগরিকা সেনও উঠে দাঁড়িয়েছিল। সে গিয়ে বেডে বসে ডক্টর বেগিন বারাককে সোফায় বসার জন্য অনুরোধ করল। ডক্টর বারাক সোফায় এসে বসল। বসে বলল, আমার কথাটা বলে ফেলি। বলে একটু দম নিয়ে বলল, মিস সেন, কাল রোববার সকালে আমি আহমাদ মুসার ব্যান্ডেজ খুলব। আমার মনে হচ্ছে আহমাদ মুসাকে অন্য কোথাও শিফট করা দরকার, কিন্তু আগামী 3-4 দিন তার ভালো রেস্ট দরকার। সেজন্য যেখানে শিফট করা হবে তা একটু নিরিবিলি হতে হবে। কেন ডক্টর আঙ্কেল? 3-4 দিন উনি তো এখানে থাকতে পারেন। টাকার জন্য চিন্তা করবেন না, বলল সাগরিকা সেন। আহমাদ মুসার ব্যাপারে কোনো টাকার প্রশ্ন নেই মিস সেন। আহমাদ মুসা চাইলে তার থাকার জন্য আমার গোটা বাড়ি দিয়ে দিতে পারি। সেটা হবে আমার সৌভাগ্য। কিন্তু আমি অন্য চিন্তা করছি। আমি ভাবছি আহমাদ মুসার নিরাপত্তার কথা। আমার ক্লিনিক তো বাজারের মতো, বলল ডাক্তার বারাক। ভাবছিল সাগরিকা সেন। একটু পর বলল, আমার তো ভয় ধরিয়ে দিলেন ডক্টর আঙ্কেল। আমার বুক কাঁপছে, মনে হচ্ছে আজই কোথাও শিফট করি। তার দরকার নেই, আমি কাল সকালে ব্যান্ডেজ খুলব, দুপুরের দিকে শিফট করলেই চলবে, বলে ডাক্তার বেগিন বারাক উঠে দাঁড়ালো। সাথে সাথে আহমাদ মুসাও উঠে দাঁড়ালো। বলল, ডাক্তার বারাক, আমি আপনার কাছে কৃতজ্ঞ। মিস সেনের কাছে শুনলাম প্রথম দিনই আপনি আমাকে চিনতে পেরেছেন। হাসল ডাক্তার বারাক। বলল, মিস্টার আহমাদ মুসা, আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে আপনার কিছু সেবা করার সুযোগ দিয়েছেন। আমার জাতির কিছু পথভ্রষ্ট লোক আপনার এই অবস্থার জন্য দায়ী। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, বলে ডাক্তার বারাক আহমাদ মুসার সাথে হ্যান্ডশেক করে যাবার জন্য ঘুরে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে গেল ডাক্তার বারাক। তাহলে আমিও চলি মিস্টার মুসা, কালকের শিফটের ব্যাপার নিয়ে কিছু ভাবতে হবে, বলল সাগরিকা সেন। মিস সেন, আমি একটা কথা বলতে চাই, আহমাদ মুসা বলল। বলুন। আমি সুস্থ, কাল ব্যান্ডেজও খোলা হবে, আমি যেতে চাই। কেন? ডাক্তার আঙ্কেল বলেছেন কয়েকদিন আপনার সম্পূর্ণ রেস্ট দরকার। আপনি সম্পূর্ণ সুস্থ নন। কোনো অসুবিধা হবে না মিস সেন? না, এভাবে আপনাকে আমি পালাতে দেব না। মনে করেছেন আমি আপনাকে শিফট করা নিয়ে ঝামেলায় পড়ব, তাই না? তা হবে না। সাগরিকা সেন বসেছিল, আবার উঠে দাঁড়ালো। বলল, মাথা থেকে সব চিন্তা বাদ দিন, আমি চলি, সালাম, বলে সাগরিকা সেন দরজার দিকে হাঁটা শুরু করলো। তার মুখে হাসি।
সালাম বলার সময় তার মুখে এই মিষ্টি হাসি ফুটে উঠেছিল।